লাইলাতি, জিনজিয়ান, চিলিজ, রাজশাহী নানকিং। আমরা যারা 90s-এর ছেলে পেলে, আমাদের কাছে এই চাইনিজ রেস্টুরেন্টগুলো একটা ইমোশনের নাম। কারো বার্থডে, কোনো ছুটির দিন, বাসায় গেস্ট আসলে অন্থন, স্যুপ, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস ছিল একটা মাস্ট আইটেম। আপনি কি জানেন সারা বাংলাদেশে 60,000টা রেস্টুরেন্ট আছে? ক্যাফে না, জাস্ট রেস্টুরেন্ট। এর মধ্যে 8,000টা রেস্টুরেন্টই ঢাকায়, এবং এদের বেশিরভাগই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে যদি বলি, সাধারণত একটা ফুড হ্যাবিট পিক আপ হয় যখন একটা কলোনাইজার কোন একটা কলোনিকে কলোনাইজ করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরকম ঘটনা তো এই দেশে হয়নি। চাইনিজ ফুড অ্যান্ড চাইনিজ কালচার বাংলাদেশি মানুষের মধ্যে বা বাংলাদেশি মানুষের কাছে তো প্রিয় হয়ে উঠলো কিভাবে, একটু বলে রাখা দরকার। আমরা যে চাইনিজ খাবারটা এখন খাই, এটা কিন্তু এক্স্যাক্টলি চাইনিজ খাবার বলা যাবে না, কারণ দুনিয়ার আর কোথাও এত শত পদের মশলা ইউজ করা হয় না যতটা হয় এই সাবকন্টিনেন্টে। আমাদের টেস্ট বাডও কিন্তু এটার সাথে পরিচিত ছিল না। দ্যাটস ওয়াই আমরা যেটা খাই সেটা এক্স্যাক্টলি চাইনিজ বলা যাবে না, এটাকে বলা যেতে পারে চাইনিজ বাংলার একটা মিক্স। এন্ড এইটার শুরু কিন্তু রিসেন্ট টাইমসে না, এইটা শুরু হয়েছে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে। 17 শতাব্দীতে চাইনিজ ইমিগ্রেন্টরা ফার্স্ট টাইম কলকাতায় পা ফেলে এবং কলকাতা সিটির কালচারে কন্ট্রিবিউট করে। চায়না থেকে আসা ইমিগ্রেন্টদের মধ্যে একজন ছিল স্পেশাল, টং আ চিউ। ব্রিটিশদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে সে কলকাতার পাশেই একটা সুগার মিল খুলে ফেলে। যদিও চিউয়ের সুগার মিলের ব্যবসা ফেল করে, বাট এই সুগার মিলে কাজ করার জন্য চায়না থেকে অনেক ইমিগ্রেন্ট কলকাতা আসা শুরু করে। 20 শতাব্দীর শুরুর দিকে ইস্ট এশিয়াতে পলিটিক্যাল টেনশনের কারণে হুট করে প্রচুর পরিমাণ চাইনিজ এই কলকাতা বা বাংলার দিকে মুভ করা শুরু করে। পোর্ট সিটি হওয়ার কারণে চাইনিজরা কলকাতাকে দেখতো এশিয়ার এই দিকটাই অ্যান্ড মিডল ইস্টের দিকেও মুভ করার ইজিয়েস্ট পয়েন্ট হিসেবে। কলকাতায় এবার একটা চাইনিজ কমিউনিটি গড়ে ওঠা শুরু করে, আস্তে আস্তে জনসংখ্যার দিক থেকে যেটা 20,000-এরও বেশি ছাড়াই যায়। আর এর সাথে টেরিট্টি বাজার আর ট্যাংরা এলাকার আশেপাশে গড়ে উঠতে থাকে চাইনিজ খাবারের দোকানপাট। লোকালদের টেস্ট বাড ম্যাচ করার জন্য চাইনিজরা তাদের খাবারের মধ্যে মশলা ঢালা শুরু করে। অ্যান্ড বুম, মরিচ, গরম মশলা, দারচিনি, আদা, রসুন, সাথে আবার চাইনিজ ফিশ সস, ভিনেগার, ব্ল্যাক পেপার মিলে এক অদ্ভুত স্বাদ জন্ম নেয়, যেটা না আগে কেউ খাইছে, না আগে কেউ দেখছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন দুই সভ্যতার 1000 বছর ধরে গড়ে ওঠা রন্ধন শিল্প এক হয়ে জন্ম দেয় এক অ্যাবসলিউট মাস্টারপিস। কুচি কুচি করে জীবনে মুরগি খায় নাই যে বাঙালি, বাটার দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দেওয়া মুরগি কখনো খায় নাই চাইনিজরা। দুই দলই তখন উপচে পড়ে খাওয়া শুরু করলো চিকেন সিজলিং। এই যে সেচুয়ান সস, এটার কথা যদি ধরি, এটা অনেক পপুলার একটা সস, আমরা অনেকেই চিনি, যদিও এটার নামকরণ করা হয়েছে চায়নার একটা প্রদেশের উপর বেস করে। কিন্তু কলকাতা এসে এটা স্বাদের পূর্ণতা পায় যখন এটার সাথে যে পেঁয়াজ, আদা, রসুন, তেল যেগুলো ইউজ করা হয়, এটার সাথে যখন ব্যবহার করা হয় এবং মিশে যায় ভারতের মশলা, এবং এই সসটা যেটাতেই দেওয়া হয় সেটা একটা অন্যরকম স্বাদ পায়। আসে মাঞ্চুরিয়ান চিকেন, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আসে অন্থন, আর আস্তে আস্তে এটা হয়ে যায় বাঙালিদের কমফোর্ট ফুড, সেলিব্রেশন ফুড। আর তার সাথে আবার অ্যাড হয় ওকে নিয়ে চাইনিজ শেফদের অ্যাক্রোবেটিক সব মুভ। একটা খাবার খাওয়া শুরু হবার আগে থেকেই মজা শুরু হয়ে যায়। আর বাঙালি আমরা আগে দর্শনধারী, পরে গুণ বিচারি। সো দেখেই ভালো লাগতেছে, খাইতে তো মজা লাগবেই। আর খাবারের সাথে সাথে চলে আসে চাইনিজ কালচারের ইনফ্লুয়েন্স। চিনি এই ওয়ার্ডটার সাথে চাইনিজের ওয়ার্ডের মিলটা কাকতালীয় না। এই যে আমরা চাইনা না বলে আমরা কি বলি? আমরা বলি চীন। চাইনিজদের ভারতে চিনি ডাকা হয়, এর পেছনে ওই লোকের চিনি কল খোলা নাকি জড়িত ছিল। তো যাই হোক, আস্তে আস্তে চাইনিজ রেস্টুরেন্ট গুলো আপগ্রেড করতে থাকে নিজেদের, ভালো ভালো শেফ নিয়ে আসা হয়। স্ট্রিট ফুড থেকে ক্লাসি জিনিসে রূপ নেয় এই চাইনিজ ফুড। বাট এইখানেও আবার দুইটা ভাগ আছে। ইন্ডিয়ার দিকে যে চাইনিজ ফুডের ভার্সনটা যায় সেটা হচ্ছে হাক্কা চাইনিজ, আর বাংলাদেশে যে ভার্সনটা এসেছে সেটা হচ্ছে ক্যান্টোনিজ। বাট মানুষ আসলে এইসব ডিফারেন্স নিয়ে খুব একটা মাথা ঘামাতো না। মানুষের কাছে চাইনিজ ফুড মানে চাইনিজ ফুড। 90s কিডসরা এখন হয়ে গেছে বুমার, মানে নট এক্স্যাক্টলি বুমার। সো এখন চলে আসছে জেনারেশন জি অ্যান্ড জেনারেশন আলফা, অ্যান্ড কোনো একটা কারণে তারা বাংলা চাইনিজের থেকে অথেন্টিক চাইনিজটা বেশি প্রেফার করছে। সো হুট করে বাংলাদেশের মার্কেটে এন্ট্রি নেওয়া শুরু করে প্যান এশিয়ান কুইজিনস, সুশি, অ্যাবালোনি, ডিফারেন্ট সি ফুডস, ডাম্পলিংস। এখন আমরা চপস্টিক দিয়েও খাওয়া শুরু করে দিয়েছি, যদিও আমি চপস্টিক দিয়ে ঠিক মতো খাইতে পারি না। প্রশ্ন আসে, কেন চাইনিজ ফুড আমাদের কিভাবে অ্যাট্রাক্ট করে? চাইনিজ ফুডের ইউএসপি শুধুমাত্র কিন্তু এটার টেস্ট না, বরং এটার প্রেজেন্টেশন এবং এটার প্রিপারেশন। মুঘল আমল থেকে বাঙালির টেস্ট বাড ইউজ টু ছিল বিরিয়ানি আর ভাতের। এইগুলা হয়তো একদম
একদম বড় বড় ডেকচিতে। কিন্তু চাইনিজ ফুডের প্রিপারেশন এটা একটা ইভেন্ট পুরা। বিশাল কড়াইয়ে চরচর করে রাইস ভাজতেছে, ডুবো তেলে মুরগি ভাজতেছে, পুরে ভরা পাতলা পাতলা পাপড়ের মতো জিনিস তেলে ডুবে অন্থন হচ্ছে। খাইতে গেলে চিপসের মতো মুড়মুড়ে, কিন্তু আবার মাংস আছে। হাত চিটচিটে হচ্ছে না ঠিক থেকে ঝোলে, কিন্তু পেটে তৃপ্তি হচ্ছে। আজকের দিনেও সেম, আপনি বাংলা রেস্টুরেন্টের খাবারের প্রেজেন্টেশন দেখবেন এবং চাইনিজ রেস্টুরেন্টের খাবারের প্রেজেন্টেশনটা দেখবেন। খাওয়া শুরু করার আগে থেকে একটু ছবি তুলে নিতে ইচ্ছা করবে। প্লাস এখনকার জেনারেশন এইটাই চাই, শুধুমাত্র পেট ভরানোর জন্য খায় ব্যাপারটা এরকম না, স্বাদের জন্য খায়। কোথায় খাচ্ছে, কি খাচ্ছে, এটাও কিন্তু একটা স্ট্যাটাস শো করে। খাওয়া দাওয়াও কিন্তু সত্যি কথা বলতে একটা অ্যাস্থেটিক্স লেভেল বোঝায়। চাইনিজ ফুড সেই এস্থেটিক্স দিচ্ছে তাদের অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন দিয়ে। একই সাথে ফুডের পিছনে কিন্তু একটা মিনিং থাকতে হয়। অ্যানিমে প্রেমিয়ারা যেরকম সুশি, সাশিমি, বেন্টো বক্সের পিছনে ছোটে, সেরকম কে ড্রামার লাভাররা চায় কোরিয়ান ফ্রাইড চিকেন টকবকি। আমি জানি না আমি কি ঠিক মতো প্রনাউন্স করলাম। চাইনিজ কালচারও আস্তে আস্তে বাংলাদেশে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। ঢাকার ন্যাশনাল মিউজিয়ামে চাইনিজ ফিল্ম শো বা চাইনিজ এম্বাসির আয়োজনে বিভিন্ন আর্ট ফেস্ট, কালচারাল প্রোগ্রাম বা রমজান মাসে আয়োজিত রামাদান গ্যাদারিং চাইনিজ কালচার নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে অ্যান্ড দুই দেশের কালচারাল এক্সচেঞ্জেরও সুযোগ করে দিচ্ছে। এর সাথে সাথে যুক্ত হচ্ছে ট্যুরিজম। চায়না চায় বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যাক চায়নাতে ভিজিট করতে, স্পেশালি বেইজিং আর ইউনানে। অলরেডি সেখানে প্রায় 12,000 বাংলাদেশি স্টুডেন্টস পড়াশোনা করছে। তাদের করা ভ্লগ বা লাইফস্টাইল ভিডিওর থ্রুতে চাইনিজ কালচার, লাইফস্টাইল নিয়ে অনেক কিছু আমরা জানতে পারি। প্লাস ঢাকায় চাইনিজ এম্বাসির কালচার কাউন্সিলর লি শাওফ্যাং চায়না ট্যুরিজম ডের দিন ন্যাশনাল মিউজিয়ামে দেয়া একটা স্পিচে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট আহ্বান করেন অ্যান্ড এটাও বলেন যে বাইল্যাটারাল রিলেশনে এই ট্যুরিজম অনেক বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আসলে জেনারেশন আফটার জেনারেশন, অ্যান্ড এই 2025-এ কিন্তু চায়না বাংলাদেশ ডিপ্লোম্যাটিক রিলেশনের 50 বছর পূর্তি হতে চলছে এবং বছরটিকে চায়না বাংলাদেশ ইয়ার অফ পিপল টু পিপল এক্সচেঞ্জেস নামেও ঘোষণা করা হয়েছে। এর ফলে দুই দেশের কালচার, ট্যুরিজম, মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক, স্পোর্টস, ইউথ মানে বেসিক্যালি সব দিক থেকে এই দুই দেশ একটা হিউজ কোলাবোরেশনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ আবার কিছুদিন আগেই অ্যালায়েন্স ফর কালচারাল হেরিটেজ ইন এশিয়াতে অবজারভার কান্ট্রি হিসেবে যোগ দিয়েছে। চায়না আর বাংলাদেশ এশিয়ান কালচার আর হেরিটেজের খুব ইউনিক দুইটা পয়েন্ট। সো এই সামনের বছরগুলোতে চায়না বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন পুরাতাত্ত্বিক সাইট খনন, রিসার্চ, রিপেয়ারের কাজেও যোগ দেবে। চায়না বাংলাদেশ যৌথভাবে ফ্রি ট্রেড, ডিজিটাল কানেক্টিভিটি প্রজেক্ট, লুবান ওয়ার্কশপের মতো হিউজ সব প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। চীন আর বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুবই ভালো এবং দুই দেশই এই সম্পর্কটাকে রেসপেক্ট করে। ইনফ্যাক্ট ঐতিহাসিক অভ্যুত্থানে পাওয়া আমাদের নতুন দিনের নতুনভাবে গঠিত এই ইন্টারিম গভর্নমেন্টকেও চীনের গভর্নমেন্ট অভিনন্দন জানিয়েছে এবং একসাথে কাজ চলমান রাখারও আগ্রহ দেখিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা সাইন। আমাদের বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে সায়েন্টিফিক রিসার্চ, ইম্পোর্ট, এক্সপোর্ট, বিজনেস, হেলথ কেয়ার, প্রতিটা দিকেই চায়না বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করেছে। থাই বাংলা আর চাইনিজ মিলে যে কুইজিনটা দাঁড় হয়েছে সেটা এই জন্য টেস্ট বার্ডের বাইরেও বিশাল একটা হিস্ট্রি রাখে। এন্ড এই যে জেনারেশনের পর জেনারেশন ইভলভিং একটা মার্কেটের সাথে নিজেদের ইভলভ করে মেজরিটি মার্কেটটাকে ফিট করা, এইটা করতে পারছে বলেই এরা এখনো টিকে আছে। মেবি সেই 70-80 দশকের চাইনিজ রেস্টুরেন্টগুলো টিকে নাই, কিন্তু তাদের জায়গা করে নিচ্ছে নতুনরা। চাউমিন, শেচওয়ান চিকেনের মতো আইটেমগুলো এখন মানুষের রেগুলার মিলেরই একটা অংশ হয়ে গেছে। রাস্তাঘাটে আমাদের দেশে এখন ডাম্পলিং বেচা হয় এবং খাবারের সাথেও কালচারাল ইনফ্লুয়েন্সও গ্রো করা শুরু করে। আমরা চাইনিজ প্রোডাক্ট ইউজ করি। ম্যাটার অফ ফ্যাক্ট এক্সপোর্ট ইম্পোর্টে চায়না কিন্তু আমাদের অনেক বড় একটা পার্টনার। ম্যাটার অফ ফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসে চায়না থেকে। বাংলাদেশের স্টুডেন্টদের জন্য চাইনিজ সরকার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ চালু করেছে। বিজনেসম্যানদের মধ্যে একটা কথা আছে যে আপনি যদি গ্লোবাল স্কেলে একটু বড় করতে চান আপনার বিজনেসকে, তাহলে একটু ম্যান্ডারিন একটু জানাটা দরকার। দেশের ম্যাক্সিমাম ড্রপ শিপিং যারা করে থাকেন যে বিজনেসগুলো, সেগুলো ম্যাক্সিমাম চায়না রিলেটেড। সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, এইসব রেস্টুরেন্ট গত 11 বছরে 11 লক্ষ জব ক্রিয়েট করেছে বাংলাদেশে। এই যে এত কিছু, এর সব কিছু শুরু হয়েছিল ওই 17 শতাব্দীর রাস্তার ধারে কিছু চাইনিজ ইমিগ্রেন্টদের হাতে প্রথমবারের মতো কড়াইয়ে চড়া গরম মশলা মেশানো ফ্রাইড রাইস দিয়ে। এই জিনিসটাই হচ্ছে খাবারের ম্যাজিক, যেটা খুব সহজেই মানুষকে এক সুতায় গাঁথতে পারে এবং বিভিন্ন কালচারের মধ্যে ব্রিজ করতে পারে।